যে কোশ্চেনগুলো পড়া শুরু করব কিভাবে। তো এটা নাম্বার ডিস্ট্রিবিউশন আছে, নাম্বার ডিস্ট্রিবিউশন যদি আমি জানি, আমার আমার জন্য নাম্বার ডিস্ট্রিবিউশনটা জানলে সবার জন্য খুব ইজি হয়। তাহলে আমি প্রথমে আমরা একটা থেকে শুরু করি না, যে আচ্ছা আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, শোনা যাচ্ছে না? আর স্ক্রিন দেখা যায়? স্ক্রিন স্ক্রিন কি দেখা যাচ্ছে? মানে আমার শেয়ার্ড স্ক্রিনটা কি দেখা যায়? এই যে হ্যাঁ, হ্যাঁ, দেখতেছি ভাই। এমডি এক্সাম সাবজেক্ট চয়েস, যে হ্যাঁ, মানে হ্যাঁ, দেখতেছি। এমডি হোক বা এমএস হোক, হ্যাঁ, যেটাই আমি বলি না কেন, সাবজেক্ট চয়েসের ব্যাপার তো প্রথমেই আমরা যে সাবজেক্ট কিভাবে চয়েস করব, যে অনেকের অনেক কনফিউশন থাকে যে সাবজেক্টটা কিভাবে চয়েস করব। তারপর আরেকটা কনফিউশন যে কোনটার মধ্যে মার্ক কত উঠে। অনেকে ভাবে যে এটার মধ্যে অনেক বেশি মার্কস উঠবে, তাহলে এই সাবজেক্টে আমি পরীক্ষা দিব না, ওই সাবজেক্টে মার্কস কম উঠবে, আমি এই সাবজেক্টে পরীক্ষা দিব। বাট এটা হচ্ছে এখন যে এমনও হয় যে ফিজিক্যাল মেডিসিনে অনেক মার্কস উঠে গেছে, মানে ক্যান্ডিড মানে সিট তো মাত্র 4 থেকে 5টা। তো 4 থেকে 5টা সিট যদি হয়, বা 7টা 8টা সিট হয়, তো 7টা 8টা ভালো ক্যান্ডিডেট থাকলেই কিন্তু পরীক্ষা টাফ হয়ে যাবে। তার মানে হচ্ছে আমি যেই সাবজেক্টেই চান্স পাইতে চাই, এটা ফিজিক্যাল মেডিসিন হোক, আর কার্ডিওলজি হোক, আর নিউরোসার্জারি হোক, তাহলে আমাকে কিন্তু প্লেস করে তারপর চান্স পাইতে হবে। সুতরাং কোন কোন একটা সাবজেক্ট স্পেসিফিক চয়েস করে যে আমাকে অল্প অল্প প্রিপারেশন নিলে হবে, এরকম আইডিয়া করলে হবে না। মানে আমাকে চেষ্টা করতে হবে যে আমি আমার বেস্ট প্রিপারেশনটা আমি তৈরি করব। হোক আমি ফিজিক্যাল মেডিসিনে পরীক্ষা দিই, তাও আমার টার্গেট থাকবে যে আমাকে 150-55 পাইতে হবে। আর গভর্নমেন্ট ক্যান্ডিডেটদের নাম্বার একটু কম পাওয়া লাগে, যেহেতু প্রিপারেশনটা কম। আর গভর্নমেন্ট ক্যান্ডিডেটরা সবাই অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জবের হ্যাসেল সহ্য করার পরে সবাই চাইলেও ওভাবে কিন্তু মানে যে একদম কঠিন প্রিপারেশন নিবে, এটা অনেক সময় সম্ভব হয় না। সুতরাং গভর্নমেন্ট যে ক্যান্ডিডেটদের মধ্যে মার্কস কম আসবে, এখন এগুলো কিন্তু পাস মার্কস আছে, পাস মার্কসটা তাহলে পাইতে হবে। তাহলে আমি সাবজেক্ট চয়েস আমি এখানে কয়েকটা দিছি, যে ফার্স্টে প্যাশন, যে আমার কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি ভালো লাগে। যে আমার যদি কার্ডিওলজি ভালো লাগে তাহলে আমি কার্ডিওলজি পড়বো, আমার যদি নিউরোলজি ভালো লাগে আমি নিউরোলজি পড়বো, আমার যদি নিউরো সার্জারি ভালো লাগে তাহলে আমি নিউরো সার্জারি পড়বো। এখন প্যাশনের উপর আসলে কিছু নাই, কারণ এই সাবজেক্টটা নিয়ে তো সারা জীবন থাকতে হবে, কাজ করতে হবে। সুতরাং যদি সাবজেক্ট চয়েসের সাবজেক্ট হয়, তাহলে সেই সাবজেক্টটা নিয়ে যদি আমি 1 বছর পর, আমার কিন্তু একটা সাবজেক্টের সাথে থাকতে হবে আমাকে মৃত্যু পর্যন্ত। অর্থাৎ আমি যদি কার্ডিওলজি পড়ি, তাহলে কিন্তু আমি কার্ডিওলজির সাথে আছি আমার মৃত্যু পর্যন্ত, তাই না? ডাক্তার তো মৃত্যু পর্যন্ত কাজ করে। তাহলে 1 বছর লেট হয়ে যাবে, এই চিন্তা করার চেয়ে আমার মনে হয় যে আমার পছন্দের সাবজেক্টে, যে কারোর জন্য পছন্দের সাবজেক্টে এবং পছন্দের সাবজেক্টে ক্যারিয়ার করাটা তুলনামূলক সহজ। আর আরেকটা হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ সিটস। আমি সেকেন্ড পয়েন্টসটা বলতেছি, যে এক এক সব সাবজেক্টের সিটের কোয়ালিটি একরকম না। যেমন কার্ডিওলজিতে অনেক সিট, কার্ডিওলজিতে মনে হয় অনেক ইনস্টিটিউট, গভর্নমেন্ট প্লাস হচ্ছে যে প্রাইভেট মিলে অনেক সিট, প্রায় ইভেন কার্ডিয়াক সার্জারিতে অনেক সিট। আবার নিউরোলজিতে সিট একটু কম, নিউরোলজি সিট মনে হয় 7টা এরকম। আবার দেখা যাবে যে যেমন স্কিনে মনে হয় 7টা 8টা সিট আছে। এরকম সাবজেক্ট। এন্ডোক্রাইনে গভর্নমেন্ট সিট অনেক কম, মানে 5টা সিট এন্ডোক্রাইন। তারপর এরকম সাবজেক্ট, যেমন গত বছরের যে বিএসএম এর যে ভর্তি পরীক্ষার যে বিজ্ঞাপনটা, ওখানে কিন্তু সাবজেক্ট চয়েসে কোন ইনস্টিটিউটে কয়টা সিট থাকে এটা দেখা যায়। কিন্তু আমি বললাম যে ওই যে আমি যদি চিন্তা করি যে সাবজেক্টে আমার সবচেয়ে বেটার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে, আর আরেকটা হচ্ছে যে নিজের প্রিপারেশন বুঝেও আমাকে অনেক সময় সাবজেক্ট চুজ করা লাগতে পারে, যে না আমাকে আসলে এবার একটা সাবজেক্টে ঢুকতেই হবে। সেই ক্ষেত্রে আমি আমার সিটের অ্যাভেলেবিলিটি দেখে আমরা একটা সাবজেক্ট চুজ করব। এটা অবশ্য নিজের ব্যাপার। আর আরেকটা হচ্ছে যে আগের বছরে যারা রেসিডেন্ট আছে ওই সাবজেক্টে, তাদের সাথে আলাপ করে নেওয়া যায়। যে আবার এক একটা সাবজেক্ট কিন্তু এক একটা ইনস্টিটিউটে এক এক রকম। কার্ডিওলজি বিএসএমইউ তে একরকম, আবার এনআইসিবিটি তে আরেক রকম। সুতরাং আমাকে সব দিক বিবেচনা করে একটা ডিসিশন নিয়ে আগাইতে হবে। আবার ঢাকার বাইরের ইনস্টিটিউট গুলাতে এখন কিন্তু ঢাকার বাইরের ইনস্টিটিউটে এই যে এমডি গুলো, তারাও কিন্তু মোটামুটি ভালো পাস করতেছে। সুতরাং এমন ভাবার কারণ নাই যে ঢাকার বাইরে গেলে আমি শেষ। যারা গভর্নমেন্ট ক্যান্ডিডেট তারা চাইলে ঢাকার বাইরেও এমডি করে আসতে পারে, যদি দেখা যায়। ইভেন আবার বাইরের সুযোগ হচ্ছে যে বাইরে চাইলে প্র্যাকটিস করা যায়, যেটা ঢাকা শহরে সম্ভব না। সুতরাং অনেক কিছু প্লাস মাইনাস করে চাইলে একটা ডিসিশন নেওয়া যাবে।
আর আরেকটা হচ্ছে যে ইনকাম, কোন সাবজেক্ট ইনকাম কেমন। এখন ইনকাম হচ্ছে অ্যাকচুয়ালি যে ইনকাম নিজের কাছে, যে আমি স্কিন পরেও কেউ অনেক বেশি ইনকাম করতে পারে, আবার চাইলে কেউ কার্ডিওলজি পরেও বেশি ইনকাম হয় না। এখন যেই সব সাবজেক্টে প্রসিডিউর আছে, সার্জারি আছে, ওগুলাতে ইনকাম বেশি গড়পড়তা। আবার কিছু আরেকটা ব্যাপার আছে, একটা হচ্ছে বিসিএস ভিত্তিক ব্যাচ ভিত্তিক প্রমোশন। এটা অনেকে যেহেতু চায়, যে এখনকার ছেলেমেয়েরা তো আসলে অনেক নেটে থাকে, সবাই কিন্তু জানে যে কোন সাবজেক্টের প্রমোশন আগে হবে। যেমন বিসিএস এ কিন্তু ব্যাচ ভিত্তিক প্রমোশন হচ্ছে। সুতরাং দেখা যাবে এখন যে কার্ডিওলজিতে 25 বিসিএস চলতেছে, অর্থাৎ কার্ডিওলজি 25 বিসিএস এর যারা আছে তারা এখন এপি হবে। আর ডিগ্রি যেদিনই করুক, এখন দেখা যায় 25 চলতেছে। আবার নিউরোলজিতে হয়তো 31 চলতেছে, ফিজিক্যাল মেডিসিনে 30 বিসিএস চলতেছে। অর্থাৎ ফিজিক্যাল মেডিসিনে তাড়াতাড়ি ডিগ্রি করলে সে কিন্তু দ্রুত এপি হয়ে যাবে। এখন গভর্নমেন্ট সার্ভিস যারা করে তারা কিন্তু এই বিষয়টাও খেয়াল রাখতে পারে, যে যে চায় যে আমি দ্রুত ডিগ্রি করে দ্রুত একটা পোস্ট পেতে চাই, সেক্ষেত্রে বিসিএস এ ব্যাচ ভিত্তিক প্রমোশন। সুতরাং সেইটাও জেনে নেওয়া যেতে পারে যে এখন বিসিএস এ কোন ব্যাচ প্রমোশন হচ্ছে। মেডিসিনে হয়তো এখন মনে হয় শুনলাম যে 33ও চলে আসবে, যে রিসেন্ট ইসে, যে এখানে 33ও শুরু করবে, মানে হচ্ছে 33 তে আগামী ইসে জুনিয়র কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাবে। অর্থাৎ হচ্ছে সেক্ষেত্রে আমি বিসিএস ব্যাচটাও জানতে পারি। আবার যেমন গাইনির প্রমোশন এখন এই যে 24 বিসিএস 25 বিসিএস ওদের আটকে আছে, তার মানে 25-এর পর 26 হবে, 27 হবে, 28 হবে, 29 হবে, 30 হবে, তারপর 31, 32, 33 হয়ে তারপরে আমার 39, 37, 38, 39 আসবে। অর্থাৎ হচ্ছে মানে অনেক দিন অপেক্ষা করা লাগবে যে বিসিএস এর এটা আসতে। তা মোটামুটি এই বিষয়গুলো সবগুলো প্লাস মাইনাস করে একটা ডিসিশন নিয়ে ফেলতে হবে পরীক্ষার অ্যাটলিস্ট 3-4 মাস আগে ডিসিশন নিয়ে ফেললে ভালো। কারণ আগে ডিসিশন নিলে দেখা যাবে আমি ওই অনুযায়ী পড়া হবে, যে আমি একটা সাবজেক্টের উপরে যে কম্পিটিশন বেশি, সুতরাং আমাকে আগে থেকে ভালো পড়তে হবে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস কোশ্চেন সবাই করে, যে কোচিং লাগবে নাকি কোচিং লাগবে না। আর সবাই অবশ্য আনমিউট করতে পারে, কারণ যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন আমাকে করতে পারে, যে কোনো কোচিং লাগবে কিনা। তো কোচিং অ্যাকচুয়ালি হয়েছে কি, কোচিং আসলে লাগতো না, কারণ আগে যেরকম মানে কোচিং করলেও কিন্তু 1000 জনই চান্স পাবে, আর কোচিং না করলে 1000 জনই চান্স পাবে। কিন্তু এখন কোচিং করে এমন একটা প্রতিযোগিতামূলক অবস্থা তৈরি হয়ে গেছে, যে এখন আসলে আমি কোচিং না করলেও কোচিং অবশ্যই পরীক্ষাটা দেওয়ার পক্ষপাতী। অর্থাৎ অনেকে হয়তো গ্রামে পোস্টিং আছে, ওইখান থেকে কিন্তু কোচিং করা চাইলেও সম্ভব না। হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে অন্তত অনলাইনে পরীক্ষা বা শুক্রবার এসে পরীক্ষাগুলো দিলে অন্তত অন্যান্যদের সাথে নিজের একটা কম্পারিজন তৈরি করা যায়। অন্যের কম্পারিজনটা হলে দেখা যায় যে, এবং এখানে কিন্তু ওই দেখা যায় 1-2 মার্কসের মধ্যেই কিন্তু সব দেখা যায় যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে মার্কসের ব্যবধান মাত্র 1-2, মানে হচ্ছে 1000 স্টেম, মানে 200 কোশ্চেনে 5টা করে অপশন, তার মানে 1000টা অপশন আছে, 1000টা ট্রু বা 1000 ফলস। এখন এই 1000 ট্রু ফলস এর মধ্যে দেখা যায় যে 4-5 মার্কের মধ্যে বা 10-15টা ট্রু ফলস দিয়ে দেখা যাচ্ছে ব্যবধান করে দিচ্ছে। সুতরাং তখন কিন্তু দেখা যায় যে যারা কোচিং করে ওরা কিন্তু কম্পিটিটিভ মানে অ্যাডভান্টেজ পেয়ে যায় কোচিং এ যারা থাকে। এমন না যে ওদেরকে পড়ায় দেয় সবকিছু, তা না, পড়তে হয় নিজেরই, কিন্তু যেহেতু একটা প্রতিযোগিতামূলক পরিবেশ থাকে, প্রতিযোগিতামূলক পরিবেশ থাকলে মানুষ বেটার তৈরি হয়ে যায় ওই সিচুয়েশনের জন্য, এক্সামের জন্য। দেখা যায় যে মনে হয় যে নিজের প্রিপারেশনটা অনেক ভালো, কিন্তু কোচিং এ যাওয়ার পর মনে হয় যে না, আসলে আরো অনেকেই আছে আরো এর চেয়েও ভালো পারে। কারণ এরকমও পরীক্ষার্থী আছে যারা 2-3 বার পরীক্ষা দিচ্ছে, ওরা কিন্তু জানে কোশ্চেন কোত্থেকে আসে। সুতরাং ওদের সাথে কম্পিট করতে হলে সুতরাং ভালো কম্পিটিটিভ মাইন্ড নিয়ে, যে না, একটা স্টেমও ভুল করা যাবে না, এইভাবে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, এরপরে মার্কস ডিস্ট্রিবিউশনটা মনে আমরা সবাই জানি, তবু বলি। মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে 200 কোশ্চেন। 200 কোশ্চেন মানে হচ্ছে 200 কোশ্চেনে 1 মার্ক করে, মানে 200 মার্কসের পরীক্ষা। তো প্রতিটা 200 মার্কসের পরীক্ষায় আপনার এক একটা 200 মার্কসে 5টা করে ট্রু ফলস, 5টা অপশন, তার মানে 1000 অপশন। 1000 অপশনে প্রত্যেকটার মধ্যে 0.2 মার্ক, অর্থাৎ একটা ফুল কোশ্চেনে 1 মার্কস, তাহলে 200 মার্কের পরীক্ষা। এখন এই 200 মার্কের পরীক্ষার মধ্যে দেখা যায় যারা ফার্স্ট সেকেন্ড হয় ওরা অনেক, মানে যেগুলা কম্পিটিটিভ বেশি ওইগুলাতে কিন্তু মার্কস প্রায় 160 পর্যন্ত উঠে যায়, 160, 162,
155 57 এরকম মার্কস উঠে। এখন এরকম মার্কস উঠতে হলে হিসাব করলে দেখা যাবে যে আমার যদি 160 পেতে হয় তাহলে কিন্তু আমার 170 পেতে হবে। কারণ হচ্ছে এখানে আবার নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটা নেগেটিভ প্রশ্নের জন্য 0.04 করে কাটা যাবে। অর্থাৎ হচ্ছে 10টা ভুল করলে 0.4 কাটা যাবে এবং 20টা ভুল করলে মানে 0.8 এরকম মার্কস কাটা যায়। সুতরাং নেগেটিভ মার্কিংটা খুবই কম। মানে এই নেগেটিভ মার্কিং এর জন্য যে আমি কিছু উত্তর রেখে আসব দরকার নেই, আমি সব পূরণ করে দিয়ে আসবো, এটাই ভালো। যে ভুল হইলেও কিছু কাটা যাবে, হয়তো 8-9 মার্ক কাটা যায়। কারণ 1000 স্টেমে যদি 100 ভুল হয়, 100 ভুল হইলে কিন্তু প্রায় 4 মার্ক চলে যাবে। আর 200 স্টেম ভুল হইলে 8 মার্ক চলে যাবে। অর্থাৎ আমার যদি 800 স্টেম ঠিক হয় তাহলে আমি মার্কস পাবো কত? 160। আর সাথে যে 200 স্টেম আমি ভুল করলাম ওইটার থেকে আমার 8 কাটা যাবে, তাহলে কত পাইলাম? 152। ঠিক আছে, মানে আমি আবারও বলি হিসাবটা, যে 1000 স্টেম, তার মধ্যে আমি যদি 800 কারেক্ট করি, অর্থাৎ প্রতি 5টার মধ্যে 4টা আমার অপশন কারেক্ট, তাহলে আমি মার্কস পাইলাম কত? 160। আর বাকি যে 200 ভুল উত্তর করলাম, 200 ভুল দিলাম, ওখানে আমার 8 মার্ক কাটা যাবে। তাহলে আমার 160 থেকে 8 কাটা, তাহলে কত থাকলো? 152 থাকলো। অর্থাৎ আমাকে 152 পেতে হলে কিন্তু 160 পাইতে হবে। কারণ আমি তো অপশন রেখে আসবো না, কারণ অনেক ট্রু ফলস আছে, ওখানে বোঝা সম্ভব না এটা যে আসলে ট্রু না ফলস। আর যেহেতু 50% প্রেডিক্টেবিলিটি আছে, আমি অবশ্যই অ্যান্সার করে আসবো। আমি এটার পক্ষপাতী যে আমি সব অ্যান্সার করে আসবো। তা আমি এটা নিয়ে একটু বলবো পরে। তাহলে আমরা প্রথমে মার্কস ডিস্ট্রিবিউশনটা স্টার্ট করি। মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম হয়? মার্কস হচ্ছে, এখানে কিছু আছে পেইড জিনিস, মানে হচ্ছে এই সাবজেক্টগুলোতে ঘুরে ফিরে একই প্রশ্ন আসে এবং এই টপিকগুলোতে অবশ্যই কোশ্চেন মার্কস মিস করা যাবে না। কারণ কি? এইটা পেইড কোশ্চেন, এগুলো আগের বছরের কোশ্চেনই আসবে। এখানে আমি যদি মার্কস মিস করে ফেলি তাহলে আমি পিছায় যাব। অর্থাৎ আমার মনে হয় যে এই সাবজেক্টগুলো হচ্ছে যে এটা আমাকে কম্পিটিশনে টিকায় রাখবে। প্যাথো, ফার্মা, মাইক্রো, বায়োকেমিস্ট্রি। কেন? এইগুলো প্রতি বছর একই কোশ্চেন আসে। তো প্যাথোতে 25, ফার্মা 20, মাইক্রো 35। তাহলে এখানে কত মার্কস হলো? 35, 40, 60, 80। অর্থাৎ 80 মার্কস। আর বায়োকেম হচ্ছে 12। তার মানে কি? মোটামুটি 90 মার্কস আছে এখানে 200 মার্কের পরীক্ষার মধ্যে। প্যাথো, ফার্মা, মাইক্রো, বায়োকেমিস্ট্রি, এই 4টা সাবজেক্ট থেকে আমার পরীক্ষায় কোশ্চেন আসছে 90 মার্কসের। এবং এই 90 মার্কস যদি আমি খুব ভালো করে পড়ি, এই 90 থেকে 85, 82, 85 মার্কস তোলা সম্ভব। কারণ প্যাথো ওই আগের বছরের কোশ্চেনই আসবে, একদম নির্দিষ্ট জায়গায় আছে, ওই জিনিসের কোশ্চেনই আসবে। হয়তো আশেপাশ থেকে আসতে পারে, অর্থাৎ আসবে যে ভ্যাজোকনস্ট্রিকটিভ ফ্যাক্টর কোনগুলা, আসবে যে ইরিভার্সিবল সেল ইনজুরির জন্য কোনগুলা সত্য, ট্রু কোনগুলা, ইরিভার্সিবল সেল ইনজুরির ক্যারেক্টার কি কি, এটা আসবে। অটোজোমাল ডমিনেন্ট ডিজিজের নাম কি, এক্স লিঙ্কড ডিজিজের নাম কি। আমি যদি এই পেইড কোশ্চেন ভুল করি তাইলে কিন্তু আমি কম্পিটিশন থেকে ছিটকে পড়ে যাবো। অর্থাৎ হচ্ছে প্যাথো, ফার্মা, মাইক্রো, বায়োকেমিস্ট্রি, এগুলা পেইড কোশ্চেন আসবে। এগুলা সিলেবাসও খুব ছোট। সিলেবাস ছোট কিভাবে? এগুলা সিনথেসিস করে নিলে, মানে আমি যদি নোটস তৈরি করে নিই, আমার প্যাথোলজি নোট আমি নিজেই তৈরি করে নিই, তাহলে ওইটা পড়তে 1-2 ঘন্টার বেশি লাগবে না। ফার্মা যদি আমি নোটস তৈরি করে নিই, ওইটা আমার রিভিশন দিতে 2-3 ঘন্টার বেশি লাগবে না। আর এই পরীক্ষা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা অনেকের মধ্যে পার্থক্য করে দেয়, অনেকে অনেক পরে কিন্তু পরীক্ষার আগে রিভিশন দিতে পারে না। তাইলে ওই পরীক্ষায় কিন্তু কোনো লাভ নাই। কেন? কারণ আমি 5টার মধ্যে যদি আমার 3টা স্টেপ মনে হবে কি যে আমি পারলাম, আর 2টার মধ্যে নিয়ে এখন কনফিউশন, কি ট্রু না ফলস। তার মানে এই পরীক্ষায় রিভিশনটা মানে মোস্ট ইম্পর্টেন্ট। যে আর কিছু না পারলেও লাস্ট 7 দিনে শুধু রিভিশন দিতে হবে। কেন? কারণ এখানে পেইড কোশ্চেন আসবে, আর এই পেইড কোশ্চেনে আমার ভাবার কিন্তু কোনো অবকাশ নেই। আমাকে কিন্তু ওটা পারতে হবে। অর্থাৎ প্যাথো, ফার্মা, মাইক্রো, বায়োকেমিস্ট্রি, এই 4টা বলতেছি, যেখানে 90 মার্কস। এখানে পেইড কোশ্চেন আসবে, এখানে কনফিউশনের সুযোগ নাই, এখানে মুখস্থ পরীক্ষা, এখানে মেধা দেখানোর সুযোগ কিছু না। এটা আমাকে জাস্ট স্ট্র্যাটেজিক্যালি আমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। এখন ফিভার হয় কোনগুলা? IL-1 আর টিউমার, IL-1 দিয়ে ফিভার হয়, আরো আছে TNF। এখন তাহলে কোনগুলা এটা আসবে স্টেমের মধ্যে? তাহলে ওই 2টা ট্রু আর বাকিগুলা ফলস। তারপর প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনের নাম কি? 4টা আছে, IL-1, 6, 10, TNF আলফা। এইভাবে পারতে হবে। মানে হচ্ছে এখানে একদম ফ্ললেস
আমার জানতে হবে মুখস্থের মতো। তারপর হচ্ছে কোন ফ্যাক্টরগুলো ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায়, আমার একদম ঠোঁটের আগে থাকতে হবে। তারপর কোনগুলা ক্যাটালেস পজিটিভ অর্গানিজম, কোনগুলা কোয়াগুলেস পজিটিভ, তারপর কোন স্টেপ দিয়ে এন্ডোকার্ডাইটিস হয়, তারপর টিবির অর্গানিজম মাইক্রোব্যাকটেরিয়াম থেকে অনেক কিছু আসবে, তারপর লিস্টেরিয়া থেকে আসবে। আমি এই লিস্টেরিয়া তাদের কেন প্রিয় এটা আমি জানি না, কিন্তু ওই স্যাররা ওই তাদের কিছু কোশ্চেন ব্যাংক আছে, ওই কোশ্চেন ব্যাংক থেকে ওই লিস্টেরিয়া থেকে তারা প্রশ্ন করবে। অর্থাৎ হচ্ছে এই বিএসএম এর পরীক্ষাটা একটা মজা হচ্ছে, এফসিপিএস এর সাথে বিএসএম এর এই পরীক্ষার মজা হচ্ছে এই পরীক্ষাটা আমি যদি চাই আমি সফল হবই। আর এফসিপিএস কিন্তু কোনো সিলেবাস নেই, আমার কোনো পড়ার কিন্তু কোনো বাউন্ডারি নেই। অর্থাৎ এখানে কিন্তু কোশ্চেনটা সিন whether I solve it or not, আমি যদি সলভ করে যাই আমি জানবো যে এগুলাই আসবে, এর বাইরে কোশ্চেন নাই। আর অনেকে এসে বলবে যে না কোশ্চেন তো বাইরে থেকে আসছে, এখন এক একবার এক এক ফ্যাক্টরস দিবে, কিন্তু দেখা যাবে কোশ্চেন ওই ঘুরে ফিরে কাছাকাছি। সুতরাং ওইটারে কিন্তু নতুন কোশ্চেন বলা যাবে না, এটা আগের কোশ্চেন গুলাই আসে। অর্থাৎ এই 90টা কোশ্চেন দেখা যাবে কাছাকাছি আগের মতো। সুতরাং প্যাথো, ফার্মা, মাইক্রো, বায়োকেমিস্ট্রি এই সাবজেক্টের মধ্যে আমার অবশ্যই মানে আমি অবশ্যই এখানে মিস করব না, আমি এটা আমার হাতের পাঁচ। তাহলে আমরা এটা মিস করব না। তাহলে এই 90 মার্কস আমি যদি আমাকে শিওর করতেই হবে, এটা মানে আবার গভর্নমেন্ট ক্যান্ডিডেট কিন্তু 120 হচ্ছে পাস মার্ক। তা আমি যদি প্যাথো, ফার্মা, মাইক্রো আর বায়োকেমিস্ট্রি পড়ে যাই আর এখান থেকে 80 মার্কস তুলতে পারি, আর বাকি কি থাকলো? বাকি 110টা কোশ্চেন থাকলো না? 110টা কোশ্চেন যদি আমি শুধু 110টা কোশ্চেন সব ট্রু দিয়ে আসি, তাহলে কিন্তু আমি ওখান থেকে 40 পাবো। তো কত হলো? 120, পাস হয়ে গেল। মানে পরীক্ষাটা কিন্তু খুব স্ট্র্যাটেজিক, মানে হচ্ছে পরীক্ষাটা কিন্তু খুব বেশি কিছু, মানে আমি যদি পরীক্ষাটার যে মানে কি বলবো এটা মিস্ট্রিটা ধরতে পারি, তাহলে পরীক্ষাটা কঠিন কিছু না। অনেক পরীক্ষাতে 2বার 3বার পরীক্ষা দিয়ে হচ্ছে না, আবার একটা নতুন ক্যান্ডিডেট পরীক্ষা দিলে হয়ে গেল। আসলে সে পরীক্ষাটা বুঝতে পারছে, আর যে 2 বছর 3 বছর পরীক্ষা সে পরীক্ষাটা বুঝতে পারে না। সুতরাং এই পরীক্ষা জ্ঞান অর্জনের পরীক্ষা না, এই পরীক্ষা হচ্ছে আমি কিছু জিনিস পড়বো, ওইটা আমি পরীক্ষার খাতায় এক্সিকিউশন করবো, শেষ। আচ্ছা, এরপরে 90, তাহলে বাকি থাকলো 110। এখন এই 110-এর মধ্যে ফিজিওলজি কোশ্চেন আছে 40টা। এই ফিজিওলজির মধ্যে আবার রডডি আছে, তো রডডির মধ্যে 4-5টা কোশ্চেন রডডি থেকে আসবে ফিজিওলজি। তো এই রডডির 4-5টা কোশ্চেন কি পড়া লাগবে নাকি পড়া লাগবে না? কারণ রডডির কোশ্চেন গুলা কিন্তু কঠিন, রডডি পড়তেও সময় লাগে। যার সময় কম সে রডডি না পড়ে তাহলে কি করবে? রডডির কোশ্চেন আসলে সে কি করবে? তাহলে কি সে অ্যান্সার করবে না? অবশ্যই সে অ্যান্সার করবে। কিভাবে অ্যান্সার করবে? সব ট্রু দিবে না সব ফলস দিবে। কিরকম? এটা আরেকটা জিনিস, মজার জিনিস শিখার, মানে বাংলাদেশের যে ট্রু ফলস সিস্টেমের পরীক্ষা, এটা আমার এফসিএস পার্ট 1 পরীক্ষা আমার এরকম পরপর 3টা কোশ্চেন আসছে, একটা টিবি, একটা লেপ্রোসি আর একটা টাইফয়েড ফিভার নিয়ে। তা আমি দেখলাম যে সবগুলা স্টেমে আমি কনফিউজ, 15টা স্টেম আমার। তা আমি চিন্তা করলাম যে আমি যদি এগুলো চিন্তা করে টোরে মিলাই 7টা মিলবে বা 3টা মিলবে, 12টা ভুল হবে, কারণ ট্রু ফলস আমি জানি না। আমি ডিসিশন নিলাম 15টাই আমি ট্রু দিব। কেন? কারণ 15টা যদি আমি ট্রু দিই আমার 7টা ঠিক থাকবে, 7টা আমার ঠিক থাকবে। সুতরাং মানে যখন আমি বেশি কনফিউজ থাকবো, এটা একটা স্ট্র্যাটেজি যে মানে কোশ্চেনগুলো কিভাবে সলভ করব। আমি যেই কোশ্চেন জানি সেটাকে আমি ট্রু ফলস অ্যান্সার করে দিব, ওগুলা কোনো আমি চিন্তা করবো না। আমি যেটা আমি কোশ্চেন পারি, ঠিক আছে, ট্রু ফলস অ্যান্সার করলাম। আরেকটা কোশ্চেন আমি কিচ্ছু পারি না, কিছুই পারি না, কোনো আইডিয়া নেই, তাইলে কি আমি এটা গেস করব? না, আমি গেস করব না। আমি কি করব? আমি সবগুলার ট্রু দিব। সবগুলা ট্রু দিলে আমার 2টা 3টা ঠিক হবে, অথবা আমি সবগুলা ফলস দিব, তাইলে আমার 2টা 3টা ঠিক হবে, রাইট? আর আমি যদি দেখি অল্প অল্প পারি, তাইলে আমি যেটা করব, ওখান থেকে একটা ট্রু অ্যান্সার আমি খুঁজে বের করার চেষ্টা করব। 5টা স্টেমের মধ্যে একটা যদি ট্রু পাই, বাকি 4টা ফলস দিব। কেন? কারণ ওই ট্রুটা আমি জানি ওইটা ট্রু, আর 4টা যে ফলস দিলাম তার মধ্যে আমি 2টা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাইলে আমি 3টা পেয়ে গেলাম। আবার একইভাবে আমি যদি দেখি একটা কোশ্চেন একটা ফলস আমি বের করার চেষ্টা করব। অর্থাৎ এগুলো হচ্ছে যেই কোশ্চেনটা আমি পারি না, মানে যেই কোশ্চেনটা আমি পারি না ওই কোশ্চেনটার জন্য স্ট্র্যাটেজি, কিন্তু যেটা আমি পারি ওটা আমি যেভাবে পারি ওইভাবে অ্যান্সার করে দেব। আর যদি কিছু না পারি সব ট্রু সব ফলস। আর যদি আমি একটা ট্রু বের করতে পারি বাকি সব ফলস, যদি একটা ফলস বের করতে পারি বাকি সব ট্রু। এইটা শুনতে খুব হাস্যকর লাগে, কিন্তু এগুলা পরীক্ষা খুবই কাজে লাগে। কারণ যখন এই 200 কোশ্চেন থাকে তখন কিন্তু সব কোশ্চেন কেউ পারবে না। দেখেন যে ছেলেটা ফার্স্ট হচ্ছে সেও 160 পাচ্ছে, তার মানে কি তারও তো 100-150 স্টেম ভুল করলো, সে 100-150 স্টেম সেও ভুল করে আসে যে ফার্স্ট হয়। তার মানে কি? তার মানে এই পরীক্ষায় সব কিন্তু কেউ পারে না।
এটাও পরীক্ষা দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে সব কোশ্চেন আমি পারবো না। আর আমি যদি ভাবি যে আমি সব কোশ্চেন পারবো, তাহলে পরীক্ষা কিন্তু মানে দেয়া যাবে না। তাহলে আমার কিন্তু মানে পরীক্ষার মাঝখানে মনোবল নষ্ট হয়ে যাবে। সুতরাং আর আরেকটা জিনিস হচ্ছে পরীক্ষাটা পেসিং, মানে কিভাবে আমি পেসিং করব। 3 ঘন্টার পরীক্ষা, 200 কোশ্চেন। সুতরাং আমি প্রতি ঘন্টায় মোটামুটি যদি 65টা কোশ্চেন অ্যান্সার করি তাহলে আমার হয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে যে প্রতি ঘন্টায় আমি 65টা কোশ্চেন অ্যান্সার করব। 65 কোশ্চেন অ্যান্সার করলে এদিকে 180, ওদিকে 15, মানে 195, মানে আর একটু বেশি অ্যান্সার করবো, তাহলে 70টা। প্রতি ঘন্টায় আমি 70টা কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবো, অর্থাৎ প্রতি আধা ঘন্টায় 35টা কোশ্চেন আমাকে যাইতে হবে। কোনো কোশ্চেন ফেলে আসা যাবে না। এখন আমি বলবো যে ফিজিওলজিটা কিভাবে পড়বো। ফিজিওলজি রডডি থেকে প্রশ্ন আসে। এই 40টা প্রশ্নের মধ্যে রডডির প্রশ্ন থাকবে 5 থেকে 7টা, 5-6টা, এবং এই প্রশ্নগুলো থাকবে সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় বড় স্টেম থাকে। এখন ওইটা কিন্তু ওই পরীক্ষার হলে বসে চিন্তা করে মিলানো সম্ভব না। এবং আর যার কিন্তু রডডি পড়া, সে কিন্তু ওই প্রশ্ন অ্যান্সার করবে সবচেয়ে দ্রুত। এবং রডডি পড়লে আর একটা কনফিডেন্স আসে, যখন এই কঠিন প্রশ্নগুলো পারা যায় তখন একটা কনফিডেন্স চলে আসে যে আমি তো কঠিন কোয়েশ্চেনও পারি, তাহলে আমি সহজগুলোও পারবো। অর্থাৎ রডডি যদি সময় থাকে তাহলে পড়তে হবে, আর যার সময় কম সে রডডি বাদ দিতে পারে, তাইলে সে ওই কঠিন কোশ্চেনগুলো তাহলে আসবে না। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে ফিজিওলজি গুলোতে একদম পেইড টপিক থেকে প্রশ্ন আসে। কিরকম? এখন আমি যদি বলি রেসপিরেটরি ফিজিওলজি, আর রেসপিরেটরি ফিজিওলজি থেকে 4-5টা কোশ্চেন আসবে। আবার রেসপিরেটরি মেডিসিন পার্টটা থেকে, যেমন ক্লাবিং এর কজ কি, সায়ানোসিস বা অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ কোনগুলা, সায়ানোটিক হার্ট ডিজিজ কোনগুলা, তারপর ব্রঙ্কোজেনিক কার্সিনোমার ফিচার্স কি, এগুলা আসতে পারে। তো দেখা যায় যে এখান থেকে তাহলে রেসপিরেটরি ফিজিওলজির কোশ্চেন কিরকম কোশ্চেন আসবে? একদম পেইড কোশ্চেন আসবে। অর্থাৎ ওরা দেখা যায় অ্যালভিওলাই থেকে কোশ্চেন করে, অ্যালভিওলাই থেকে কোশ্চেন করবে। ও মানে আমাকে এখন আমি কি ফুল জ্ঞান ফিজিওলজি পড়বো? পড়তে পারলে খুবই ভালো, আর যদি না পড়তে পারি কোনো সমস্যা নাই। আমি ওই যে টপিকটা থেকে প্রশ্ন প্রতিবার আসে যে অ্যালভিওলাসটা কখন সবচেয়ে বেশি ইজিলি ইনফ্লেট হয়। এখন ইজিলি ইনফ্লেট হয় কখন, এবং এই যে ওয়ার্ক অফ ব্রিদিং কি জিনিস, তারপর হচ্ছে ভলিউম অফ এই যে লাঙে উপর থেকে নিচে গেলে ফ্লো আর ইসের যে কার্ভ, এই কার্ভটা কেমন শেপ হবে, তারপর হচ্ছে রেসপিরেটরি অক্সিজেন যে মেমব্রেনে যে ইটা আছে ট্রান্সফার হয়, এই ট্রান্সফারের ফ্যাক্টর কি, মেমব্রেনের থিকনেস বাড়লে ট্রান্সফার কমবে, তারপর গ্যাস কোএফিসিয়েন্ট কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, তারপর হচ্ছে যেমন কমপ্লায়েন্স, লাংয়ের কমপ্লায়েন্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ একদম পেইড টপিক, মানে হচ্ছে যে এই প্রশ্ন, এটা সম্ভবত বিএসসি একটা কোশ্চেন ব্যাংক আছে আমার ধারণা, পরীক্ষাটা দেখে মনে হয়েছে যে ওই প্রশ্নগুলা থেকেই প্রশ্ন হয়। স্যাররা করে কি, আগের ট্রুটারে ইয়েস ট্রু ছিল আগের বছর, ওইটার সাথে একটা নো দিয়ে প্রশ্নটা করে, তাইলে এই বছর হয়ে যায় ওটার উত্তর হয়ে যায় ফলস। এবং এই জিনিসটা আমি তাহলে ওই টপিকগুলো আমি জ্ঞানন থেকে বের করে পড়ে নিতে পারি ডিটেইলে, এবং ওইগুলা একদম নোট করে ফেলবো। এরকম রেসপিরেটরি আবার যে জেনেসিসের নোটস আছে, ম্যাট্রিক্সের নোট আছে, ওগুলাতেও কিন্তু একদম সাজানো গুছানো আছে, ওগুলা পড়লেও চলে যাবে। তাহলে এই হলো ফিজিওলজি। যেমন কার্ডিয়াক ফিজিওলজি থেকে কি কি প্রশ্ন আসতে পারে? কার্ডিয়াক ফিজিওলজি থেকে এই যে ভেনাস রিটার্নের কি কি ফ্যাক্টর আছে, তারপর হচ্ছে যেমন আমি ভুলে গেছি হার্ট রেট কখন বাড়ে, হার্ট রেট কখন কমে, তারপরে ফিজিওলজিক্যাল চেঞ্জেস অফ প্রেগন্যান্সি কি কি আছে, তারপর হচ্ছে যেমন এন্ডোক্রাইন ফিজিওলজি ভেরি ইম্পর্টেন্ট। এন্ডোক্রাইন ফিজিওলজি থেকে অনেক প্রশ্ন আসে, যে থাইরয়েড হরমোনের ফাংশন কোনগুলা, তারপর আছে মেটাবলিক ফাংশনস অফ হরমোন, দেখা যাবে থাইরয়েডের মেটাবলিক ফাংশন কি কি, এটা কি গ্লুকোনেজেনেসিস বাড়ায় নাকি গ্লাইকোজেনোলাইসিস বাড়ায়, এই যে ইগুলো, অর্থাৎ হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, মানে এই যে মেটাবলিক ফ্যাক্টরস গুলার উপরে, এই মেটাবলিক ফ্যাক্টর গুলো খুব ইজি একটা ওয়ে আছে মনে রাখার, যে আমি মেটাবলিজমের উপরে, মানে আমরা তো মেটাবলিজমের 4-3টা পাথওয়ে, তাই না? একটা হচ্ছে কার্বোহাইড্রেট পাথওয়ে, একটা হচ্ছে লিপিড পাথওয়ে, আর আরেকটা হচ্ছে কার্বোহাইড্রেট, লিপিড আর প্রোটিন পাথওয়ে। তাহলে এই যে এতগুলো পাথওয়ে, তাই না? এই এতগুলা পাথওয়ের উপর কোন হরমোনের কি অ্যাকশন, গ্রোথ হরমোনের অ্যাকশন কি এর উপর, ইনসুলিনের কি অ্যাকশনের উপর, তারপর থাইরয়েডের অ্যাকশন কি এর উপর। থাইরয়েড হরমোন ওভারঅল কিন্তু ক্যাটাবলিক, থাইরয়েড হরমোন কিন্তু ক্যাটাবলিজমও বাড়ায় আবার অ্যানাবলিজমও বাড়ায়, কিন্তু ওভারঅল ক্যাটাবলিক। কেন? কারণ থাইরয়েড হরমোন ওয়েট কমায়, তার মানে কি সে প্রোটিন সিনথেসিসও করে, প্রোটিন ক্যাটাবলিজম, কিন্তু ওভারঅল প্রোটিন সে ক্যাটাবলিজম করে, এই জন্য কিন্তু বডি ওয়েট কমে। বডিতে ট্রুলি অ্যানাবলিক হরমোন অনলি একটা, দ্যাট ইজ ইনসুলিন, আর বাকি সব হরমোন বডিতে ক্যাটাবলিক
ওভারঅল, মানে ওভারঅল সামেশন করলে সব হরমোনই কিন্তু বডিতে ক্যাটাবলিক, অনলি ওয়ান হরমোন ইজ অ্যানাবলিক, দ্যাট ইজ ইনসুলিন। আর আরেকটা আছে সেটা হচ্ছে গ্রোথ হরমোনের যে IGF-1 পার্টটা দিয়ে যে অ্যাকশনটা করে, গ্রোথ হরমোন কিন্তু দুই ধরনের অ্যাকশন করে, একটা হচ্ছে IGF-1 দিয়ে করে, আবার আরেকটা কিছু অংশ করে হচ্ছে ও ডিরেক্টলি গিয়ে করতে পারে। তো IGF-1টা কিন্তু আবার অ্যানাবলিক, এই দুইটা হরমোনই কিন্তু অ্যানাবলিক বডিতে, আর সবই কিন্তু ক্যাটাবলিক। এখন এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে, এখন ফিজিওলজি থেকে তাহলে 40 মার্কস, তাই এই 40 মার্কের মধ্যে কোনগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে? একটা হচ্ছে কার্ডিয়াক ফিজিওলজি, রেসপিরেটরি ফিজিওলজি, রেনাল ফিজিওলজি আর এন্ডোক্রাইন ফিজিওলজি, এই চারটা থেকে অনেক প্রশ্ন আসে এগুলা মোটামুটি। আর আমি বললাম যে আগের যে প্যাথোফার্মা মাইক্রো বায়োকেমে যদি আমি মার্কস লুজ না করি, তাহলে কিন্তু আমার ফিজিওলজি অংশে এসে আমার আমার চাপটা কমে যাবে। কারণ কি, ফিজিওলজি অংশে স্যাররা নতুন নতুন প্রশ্ন করে, কিন্তু প্যাথোফার্মা মাইক্রো বায়োকেমিস্ট্রিতে নতুন প্রশ্ন অনেক কম আসে। সুতরাং আমার ওই প্রশ্নে কিন্তু ওইখানে কিন্তু আমার মার্কস মিস করা যাবে না। আমি মার্কস মিস করলে আমি মার্কস ফিজিওতে কিছু যাবে কেন, কারণ ফিজিওলজিতে অনেক প্রশ্ন নতুন আসবে, ওইটা পরীক্ষার হলে বসে বসে অ্যান্সার করতে হবে, সেই ক্ষেত্রে কিছু মার্কস ওখানে কাটা যাইতে পারে। সুতরাং ফিজিওলজিটা 40 মার্কস। আর ফিজিওলজির সাথে কিছু কোচিং গুলাতে যে সমস্যা করে, মেডিসিনটা পড়ায় না, ওরা করে কি ফিজিওলজি পড়ায়, শুধু ফিজিওলজি পড়ায়, কিন্তু মেডিসিন কিন্তু কনসিডারেবল প্রশ্ন আসে। ফিজিওলজি আর মেডিসিন মিলে প্রায় 85 থেকে 90 মার্কসের প্রশ্ন আসে। অনেক প্রশ্ন কিন্তু বোঝা যায় না এটা কি ফিজিওলজি প্রশ্ন না মেডিসিন প্রশ্ন। যেমন নিউরো পার্টের কোশ্চেন হয়, নিউরো ফিজিওলজি থেকেও প্রশ্ন আসে, নিউরো অ্যানাটমি থেকেও প্রশ্ন আসে, আবার ব্রেনাইবল থেকেও প্রশ্ন আসে, আবার এদিকে যেমন নিউরোলজিক্যাল ডিজিজ স্ট্রোক, যেমন নিউরোলজিক্যাল ডিজিজ স্ট্রোক থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সুতরাং এমন কোনো অপশন নাই যে আমার এখান থেকে প্রশ্ন আসবে না। সুতরাং এগুলো ভালো করে পড়তে হবে। আচ্ছা, সবার লাস্টে আমি রাখছি অ্যানাটমি। অ্যাকচুয়ালি অ্যানাটমিটা এখানে মানে এই যে এতগুলা স্পেশাল, এই যে এতগুলা বললাম, ফিজিও, প্যাথো, ফার্মা, মাইক্রো, বায়োকেমিস্ট্রি, মেডিসিন, এটার মধ্যে আনপ্লেয়েবল কোশ্চেন আসে অ্যানাটমিতে। সবাই যদি অ্যানাটমি পার্টটা দেখেন তাহলে দেখবেন যে অ্যানাটমি পার্টে বিদ ঘুটে সব প্রশ্ন আসে, এবং আমি ব্যক্তিগতভাবে অ্যানাটমিতে আমি দুর্বল। সুতরাং তাহলে আমি কিভাবে এই অ্যানাটমিটা, এবং মেডিসিন লাভার মানুষদের মধ্যে অ্যানাটমিতে দুর্বল মানুষের সংখ্যা আছে, কম না, একদম ভালোই। তাইলে আমি মেডিসিনটাকে কিভাবে, তাইলে অ্যানাটমি পার্টটাকে আমি কিভাবে পড়তে পারি? তাইলে আমি অ্যানাটমিতে তাহলে যেগুলো অংশ সহজ সেই মার্কস গুলো আগে নিয়ে নেব। কিরকম? গ্রস অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রায়োলজি, এই যে তিনটা পার্ট বললাম, গ্রস অ্যানাটমি, হিস্টোলজি এবং হচ্ছে এমব্রায়োলজি, খুব ছোট কিন্তু সিলেবাস, এবং এখান থেকে ওই পেইড কোশ্চেন আসে হিস্টোলজি থেকে, ওই সেল এই ফাইব্রো। সো তখন আমরা এগুলো আমি আগে এনশিওর করব। আর মানে রিয়েল অ্যানাটমি পার্ট মানে হচ্ছে যেটা হচ্ছে গ্রস অ্যানাটমি পার্ট থেকে অনেক কঠিন প্রশ্ন আসে, এবং হচ্ছে প্রশ্ন প্রায় রিপিট হয় না। মানে হচ্ছে স্যার অ্যানাটমি যে স্যার আছে একজন বিএসসিতে, শামীম স্যার সম্ভবত নাম তার, স্যার ভেবে ভেবে খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেন, কিন্তু আমাদের তো অ্যানাটমি নলেজটা আসলে ওই লেভেলে যায় না, এই জন্য অনেক সময় অ্যানাটমিটা আসলে পারা যায় না, মানে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তবু যারা অ্যানাটমি নিজের থেকে ভালো পারে, যে যারা এমবিবিএস লেভেল থেকে অ্যানাটমিটা ভালো পারে, তারা অবশ্যই পরীক্ষায় এক্সট্রা কিছু সুবিধা পাবেন, কারণ ওই 2-3 মাস অ্যানাটমি পড়ে ওই লেভেলে যাওয়া সম্ভব না। তা আমি একটা ইজি উপায় বের করছি কিভাবে পড়া যায় অ্যানাটমিটা, সেটা হচ্ছে আমি যেটা করতাম যে যেখান থেকে প্রশ্ন আসে, যেমন পেরিটোনিয়াম থেকে প্রশ্ন আসবে, তাহলে আমি পেরিটোনিয়ামটা সার্চ দিতাম ইন্টারনেটে, সার্চ দিয়ে ইনস্ট্যান্ট অ্যানাটমি নামে একটা সাইট আছে, ওই পেরিটোনিয়াম রিলেটেড কিছু ছবি এবং পেরিটোনিয়ামের ইম্পর্টেন্ট ছবি, এবং হচ্ছে সাথে পেরিটোনিয়াম রিলেটেড ইম্পর্টেন্ট ইনফরমেশন, আবার স্যাক গুলা কোথায় কোথায় ডিসকন্টিনিউড আছে, মানে এই যে ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলা আমি ওই একটা থেকে পড়তাম, মানে ওই একটা ছবি থেকেই পড়ে নিতাম। তাইলে আমার ওই দত্ত পড়ারও ঝামেলা নাই, আমার ওই ম্যাট্রিক্স পড়ারও ঝামেলা নাই, কারণ আমি অ্যানাটমিতে এত বেশি সময় দিতে রাজি না। কেন? কারণ আমি অ্যানাটমিতে যে পরিমাণ শ্রম দিব, সেই পরিমাণ শ্রম যদি আমি প্যাথো, ফার্মা, মাইক্রো, বায়োকেমিস্ট্রিতে দেই, ওখানে আমার 80 মার্কস উঠে যাবে। আর আমি অ্যানাটমিতে অনেক পরিশ্রম করলাম, কিন্তু প্রশ্ন আসলে অনেক কঠিন, তখন আমি এটা পারবো না। তাহলে আমি যেখানে পেইড প্রশ্ন, আমি আগে ওগুলো শেষ করবো, তারপর আমি অ্যানাটমিতে মনোযোগ দিব। আর অ্যানাটমিতে মনোযোগ দিলে, কারণ আমি লোয়ার লিম্ব আপার লিম্ব বাদ দিয়ে দিচ্ছি, পড়ি নাই কেন, একটা দুটো প্রশ্ন আসবে, এই একটা দুটো প্রশ্ন আমি সব ট্রু দিয়ে বের হয়ে যাবো। এটা আমার স্ট্র্যাটেজি, ইজি, যে আমি লোয়ার লিম্ব আপার লিম্বের যে ঝামেলা আমি নিব না এখন মাথায়। আমি প্যাথোফর্মা, মাইক্রো, বায়োকেমিস্ট্রির জন্য মাথায় জায়গা রাখবো, ফিজিওলজির জন্য মাথায় জায়গা রাখবো, মেডিসিনের জায়গা রাখবো,
আমি তাহলে কি পড়বো? তাহলে আমি অ্যাবডোমেন পড়বো, থোরাক্স পড়বো। এগুলো আমি ইনস্ট্যান্ট অ্যানাটমি থেকে ছবি দেখে দেখে আমি ইভেন আর আরেকটা জিনিস হচ্ছে অ্যানাটমি গুলার 3 ডাইমেনশনাল ছবিগুলা, এইগুলো যদি মাথায় রাখা যায় তাইলে হচ্ছে অ্যান্সার গুলা করা যায়। স্যার খুব ভেবে ভেবে প্রশ্ন করে এবং ওই যে 3 ডাইমেনশনাল ইমেজটা ওইটা যদি আমি মনে রাখতে পারি তাহলে আমি ওইটা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে অ্যানাটমির যে মানে অ্যানাটমি নিয়ে আমার আর কি, আমার হিসাব, আমি এইভাবে অ্যানাটমিটাকে সলভ করে নিছি। মানে অ্যানাটমি ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু গেট চান্স ইন দ্য এমডি এক্সাম। কারণ হচ্ছে এখানে ওই যে বললাম 25, একটা বিষয় খেয়াল করে দেখেন সবাই, 25 মার্কস আমি যদি সব ট্রু দিয়ে আসি 25টা, তাইলেও কিন্তু আমি 10-12 পাবো না? তাইলে আমার 10-12 ওইখান থেকে যদি বের করে নিতে পারি তাইলেই তো আমি অনেকটা সেফে চলে গেলাম। অবশ্য অ্যানাটমিতে পারা যায় না, কারণ স্যার খুব ভেবে ভেবে প্রশ্ন করে, দেখা যায় অনেকগুলাতে 5টাই ফলস থাকে, অনেকগুলাতে 5টা ট্রু থাকে, এবং সুতরাং অ্যানাটমিটা একটু ভোগাবে সবাইকে। তবে অনেকের ভালো আছে, আমার অ্যানাটমি অত ভালো না, সুতরাং আমি একটু ভয় পাই অ্যানাটমি আর কি। আচ্ছা আচ্ছা, এই পার্টে যদি কারো কোনো প্রশ্ন থাকে, মানে আমি তো অনেক কিছু বললাম, তাইলে মানে প্রশ্ন করতে পারেন আপনারা, যে কোনো জিজ্ঞাসা আছে কিনা। কোনো প্রশ্ন আছে এই সেকশন নিয়ে? হ্যালো, অ্যানাটমির জন্য যে ফ্যাক্টের নামটা বলছেন ওটা আবার একটু যদি বলেন। ইনস্ট্যান্ট অ্যানাটমি, আচ্ছা, এখানে তাহলে প্রশ্ন নাই কারো, যাই হোক। তাহলে আমরা পরের এসে যাই, যে রিমোট এরিয়া থেকে কিভাবে প্রিপেয়ার করা যায়। যে রিমোট এরিয়াতে আসলে অ্যাকচুয়ালি যা আমরা সবাই তো পোস্টিং এ যারা আছি তা ওখান থেকে প্রিপারেশন নেওয়া কঠিন। তো যেটা করা যায় যে আমরা একটা গ্রুপ, মানে সবাই মিলে, অর্থাৎ যারা পরীক্ষা দিবে এরকম সবাই মিলে যদি নিজেরা গ্রুপ করে পড়া যায় ওইটা করা যায়। আর হচ্ছে উইকলি একদিন এসে এসে পরীক্ষা দেয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আগাতে পারি আর কি। আচ্ছা, আমরা সবাই ভিডিওটা একটু অন করতে পারি, তাহলে সবার সাথে পরিচয় হতো আর কি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যে রিমোট এরিয়া থেকে কিভাবে প্রিপারেশন নিব। রিমোট এরিয়া প্রিপারেশন অ্যাকচুয়ালি জব লোকেশন থেকে রেগুলার প্রিপারেশন নেওয়া কঠিন, কিন্তু তবুও যেহেতু উপায় নাই, ওখান থেকে ওভাবেই শুরু করতে হবে। এবং হচ্ছে হয়তো উইকলি এসে, মানে এখন তো অবশ্য করোনা সিচুয়েশন, কোভিড, সেক্ষেত্রে নিজেরা অর্থাৎ হচ্ছে যারা আমরা পরিচিত তারা যদি নিজেরা গ্রুপ করে তাদের মধ্যে থেকে আমরা যদি নিজেরাই প্রশ্ন করে করে আমরা যদি একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারি, তাহলে এটা অনেক কাজে দিবে। আমার কাছে মনে হয় যে কোচিংটা কিন্তু মেইনলি পড়ায় দেয় না। কোচিং যেটা করে, কোচিং একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করে এবং হচ্ছে সবার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সবাই আগাইতে পারে। সেইটার জন্য এখন যেহেতু কোভিড সিচুয়েশন, আর হচ্ছে কোভিড সিচুয়েশনে পরীক্ষা কিভাবে হবে এটা যতদূর জানলাম যে একই ফ্যাকাল্টির পরীক্ষা একদিনে হবে, অর্থাৎ মেডিসিন একদিকে, সার্জারি একদিনে, অথবা পেডিয়াট্রিক্স আরেকদিনে, এইভাবে পরীক্ষা হতে পারে আর কি। সো পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এবার যেহেতু সবাই আসলে প্রিপারেশন কম, এবার যদি মোটামুটি ভালো প্রিপারেশন নিলে কিন্তু এক্সামে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে যে সবাই যেহেতু চায় যে একটা প্রিপারেশন দিয়ে 2টা পরীক্ষা সবাই দিতে চায়, যে আমি যে এমডি এত কষ্ট করে পড়লাম, তাহলে কি এই প্রিপারেশনটা আমার এফসিপিএস পরীক্ষা কোনো কাজে লাগবে কিনা। অবশ্যই কাজে লাগবে, কারণ হচ্ছে এফসিপিএস পরীক্ষায় কিন্তু মোটামুটি 25% কোয়েশ্চেন হচ্ছে এই বেসিক থেকে, মানে যেদিন কার্ডিওলজি পরীক্ষা হবে, যেদিন নিউরোলজি পরীক্ষা হবে, ওই দিন কিন্তু নিউরোলজির সাথে নিউরো অ্যানাটমি কিছু আসবে, কার্ডিওলজির সাথে কিছু কার্ডিয়াক ফিজিওলজি আসবে, আবার যেদিন ইনফেকশাস ডিজিজ পরীক্ষা হবে তার সাথে কিছু মাইক্রোবায়োলজি আসবে। সুতরাং এই যে এমডি পরীক্ষার প্রিপারেশনটা, এটা এফসিপিএস পরীক্ষায় অনেক কাজে লাগবে বেসিক পার্টটা।
আর এমডির যে মেডিসিন পার্টটুকু আছে এইটা আসলে এফসিপিএস এর মেডিসিনের তুলনায় একদম শিশু, মানে হচ্ছে এফসিপিএস এর মেডিসিন পার্ট হচ্ছে 75% আর 25% হচ্ছে বেসিক। এমডির যে বেসিক পার্টটা আছে এটা এফসিপিএস এর ফুল বেসিক পার্টটারে কভার করবে, বাট এফসিপিএস এর মেডিসিন পার্টটা এমডির মেডিসিন পার্ট কভার করতে পারবে না। এফসিপিএস মেডিসিনের জন্য আলাদা এক্সটেন্সিভলি মেডিসিন পড়তে হবে, এটা হচ্ছে অ্যান্সার ইন শর্ট। অর্থাৎ যে এফসিপিএস পরীক্ষা আমি যদি এফসিপিএস পার্ট 1 মেডিসিনে দেই তাহলে আমার এখানে যে এগুলা আছে এইগুলা আমার বেসিক গুলো মোটামুটি ভালোই হেল্প করবে, বাট এফসিপিএস মেডিসিনের জন্য আমাকে ডেভিডসন এক্সটেন্সিভলি পড়তে হবে। আচ্ছা, এর পরের টপিক হচ্ছে যে আমি তো মার্কস ডিস্ট্রিবিউশনটা মোটামুটি বললাম, তাহলে এই পরীক্ষাটা একটা মেমোরাইজেশন এক্সাম, মানে যদিও শুনতে খারাপ লাগবে শুনতে, কিন্তু আসলে এই পরীক্ষাটা একটা অ্যাবসলিউট মেমোরাইজেশন এক্সাম। মানে আমি 4টা স্টেপ মনে রাখলাম আর একটা ভুল করে ফেললাম, আমি একটা স্টেপ পিছিয়ে গেলাম। এইরকম আমি যদি 200 কোশ্চেনে একটা একটা করে স্টেপ পিছাইতে থাকি তাইলে আমি 200 ধাপ পিছিয়ে গেলাম, আর যে স্টুডেন্টটা মিস করলো না সেই আগায় গেল। অর্থাৎ আমরা দুইজনই একই সাবজেক্ট পড়লাম, দুইজনই আমি জেনেসিসে নোট করছি, দুইজনই পরীক্ষা দিছি, কিন্তু আমি 20টা কোশ্চেনে 20টা স্টেপ ছেড়ে দিছি, তাহলে কিন্তু ও আমার কাছে 2 মার্কস বেশি পাইলো। 2 মার্কসের ডিফারেন্সে একটা সিট পাওয়া আর না পাওয়া, মানে হচ্ছে কেউ 152 পেয়ে চান্স পাইলো আর কেউ 150 পেয়ে কোন ইনস্টিটিউটে চান্স পাইলো, অথবা ঢাকার বাইরে চান্স পাইলো, সে হয়তো ওখানে পড়তে চাচ্ছে না। সুতরাং এই পরীক্ষায় পড়া বুঝতে হবে, ডেফিনেটলি পড়া বুঝতে তো হয় সবসময় আমাদেরকে, কিন্তু এই পরীক্ষায় মেমোরাইজেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং হচ্ছে বিভিন্ন ধরনের নিমোনিক্স দিয়ে যদি মনে রাখা যায় যে কিভাবে আমি মনে রাখবো, সেটা কিন্তু অনেক কাজে লাগবে। সেকেন্ড ইস্যু হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন, মোটামুটি 120 থেকে 160টা প্রশ্ন, স্পেশালি ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি এবং হচ্ছে মাইক্রোবায়োলজি, সরি প্যাথো, ফার্মা, মাইক্রো, বায়োকেমিস্ট্রি, এই 4টা সেকশনে কোশ্চেন প্রচুর রিপিট হয়। আর ফিজিওলজি কোশ্চেনও রিপিট হয়, তবে কিছু নতুন প্রশ্ন আসবে, কিন্তু অনেক রিপিট। অর্থাৎ এই পরীক্ষায় আমি কিন্তু 160টা প্রশ্ন যদি আগের বছর থেকে কমন পাই আর বাকি 40টা প্রশ্ন যদি আমি ট্রু দিয়ে যাই তাহলে তো আমি চান্স পেয়ে যাবো। সুতরাং এই পরীক্ষায় নতুন আর আরেকটা জিনিস হচ্ছে এই পরীক্ষায় জানতে হবে যে কি বাদ দিতে হবে, আমি কি পড়বো তা তো আমি জানতেই হবে, আবার অনেক পড়া কিন্তু বাদ দিতে হবে, না হলে সিলেবাসটা অনেক বড় হয়ে যায় এবং হচ্ছে লাস্টে কি আর রিভিশন দেওয়া যাবে না। আর থার্ডলি যেটা একটা কম্পিটিটিভ এক্সাম, ওই যে বললাম যে 152 পেয়ে হয়তো একজন 142 পেয়ে চান্স পাইলো, আবার 140 পেয়ে চান্স পাইলো না। সুতরাং আমাকে ট্রাই করতে হবে আমি আমার মাইক্রোতে যেন আমার কোনো স্টেম কাটা না যায়, আমার ফিজিওলজিতে যেন আমার পারা জিনিসগুলো আসলে ওইখান থেকে তা আমার না না কাটা যায়। যেমন সেকেন্ড এখন আসবে সাইক্লিক এএমপি দিয়ে কোন কোন হরমোন কাজ করে, এটা কিন্তু মুখস্থ না পারলে কিন্তু একটা দুইটা মিস হবেই। সুতরাং আমাকে পরীক্ষার আগে অবশ্যই রিভিশন করতে হবে খুব ভালো মতো। আচ্ছা, ট্রু ফলস এর ব্যাপারে তো বললাম, ওইটা আমি বলছি যে যেটা আমি পারি সেটাকে আমি যা পারি কোশ্চেন সেটাকে আমি ট্রু দিব, ট্রু ফলস ভাবে দিয়ে যাব, আমি পারলে তো পারলামই। আর যদি কিছু না পারি, ওই কোশ্চেনটা আমার অপরিচিত হয়, আমি সব ট্রু দিব অথবা সব ফলস দিব। আর যদি আমি দেখি একটা ট্রু বের করতে পারি ওই কোশ্চেন থেকে একটা স্টেম, বাকি 4টা আমি ফলস দিব। আমি যদি বের করতে পারি একটা স্টেম ফলস, আমি বাকি 4টা ট্রু দিব। আমি যদি বের করতে পারি 2টা স্টেম ফলস, আমি বাকি 3টা ট্রু দিব। আমি যদি বের করতে পারি 2টা স্টেম ট্রু আছে, আমি বাকি 3টা ফলস দিব। এইভাবে আমার মার্কস পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। অর্থাৎ সবকিছু যে পারতে হবে তা না, অনেক কিছু বুদ্ধি করেও এখান থেকে বের করে আনতে হবে। আর হচ্ছে কি কতদিন প্রিপারেশন লাগতে পারে, প্রিপারেশন আসলে সাবজেক্টিভ, কারো যার প্রিপারেশন আছে আগে ভালো তার 2-3 মাসেও হইতে পারে, আবার কারো হয়তো 6 মান্থস লাগবে। তবে আমার কাছে মনে হয় যারা একদম নতুন যদি শুরু করে তাহলে মোটামুটি 4 to 6 মান্থস লাগবে পড়তে, কারণ প্যাথো, ফার্মা, মাইক্রো সাবজেক্ট গুলো তো অনেকগুলো সাবজেক্ট আছে, সাথে কিছু মেডিসিন পড়তে হবে। সুতরাং 4 থেকে 6 মাস একটা অপটিমাম টাইম মোটামুটি বলা যায়। মোটামুটি এই মানে মোটামুটি আমার আসলে আচ্ছা, কোচিং কি লাগবে নাকি লাগবে না, এটা একটা আমি টপিক করছিলাম যে কোচিং কি দরকার না। ওই যে বললাম যে কোচিংটা আসলে কি এখন এমন একটা কম্পিটিটিভ পরিবেশ ক্রিয়েট হয়ে গেছে যে কোচিং এ পরীক্ষা দিলে কোনো নেগেটিভ ইস্যু নাই, মানে হচ্ছে আমাকে কোচিং এ গেলে আমার 1-2 মার্ক বাড়বেই, আর যেখানে 1-2 মার্কের জন্য আমার একটা সিট পাওয়া না পাওয়ার ব্যাপার হয়ে যেতে পারে, সেখানে আমি কিন্তু এটাকে গুরুত্ব দিব। অর্থাৎ কোচিং করলে কোনো লস নাই, কোচিং আমাকে পিছাবে না, কোচিং আমাকে পারলে 2-1 মার্কস আগায় দিবে, আমার ভিতরে একটা কম্পিটিটিভ পরিবেশ তৈরি করবে, অন্যরা ভালো পারতেছে তখন আমারও পড়তে বেটার ইজিয়ার হবে।
আর না হলে আমি যে উপজেলায় বসে বসে যে আমি প্রিপেয়ার করব, আমার মনে হয় আমি ভালোই প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আমি দেখতেছি অন্য কাউকে দেখতেছি না, তো আমি একটা অন্ধকারের মধ্যে থাকবো। সুতরাং কোচিং করলে কোনো লস নাই, যেহেতু সবাই করতেছে, সুতরাং এখন ওই কম্পিটিটিভ এনভায়রনমেন্টের জন্য কোচিং দরকার। আচ্ছা, আমি মোটামুটি এগুলাই ই করছি। সাবজেক্ট ওয়াইজ বলি নাই আমি আলাদা করে, অর্থাৎ প্যাথো কিভাবে পড়বো, ফার্মা কিভাবে পড়বো, মাইক্রো, বায়োকেম, আমি অত বেশি ভিতরে ঢুকি নাই, কারণ এটা একটা পরীক্ষামূলক সেশন ছিল যে সবার সাথে আমি সবাই কি বলে, আর আমি একেবারেই নতুন আসলে এরকম জুম সেশনের ব্যাপারে, তাই মোটামুটি এইটুকুই আমার বলার আছে। আর এখন যারা প্রশ্ন যদি কেউ করতে চায়, আমি প্রশ্ন যতটুকু পারি আর কি আমি অ্যান্সার করবো আর কি, যার কোশ্চেন যদি থাকে। আচ্ছা, এটা কি আনমিউট হচ্ছে না? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা মানে তাহলে সেশন এন্ড করতে পারি। যদি প্রশ্ন যদি থাকে তাহলে না ভাই, কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ মানে হুম। প্যাথো ফার্মা বা এই যেই সাবজেক্ট গুলো আছে এগুলো কি ভাই আপনি আলাদা করে নোট করে পড়ছিলেন নাকি জেনেসিস আর ম্যাট্রিক্স গাইড দুটো মিলে পড়ছিলেন? আচ্ছা, সেটা বা হচ্ছে যে পড়বেন? যেমন হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। যে জেনেসিসের যে গাইডটা আছে প্যাথোলজি, ফার্মা, মাইক্রো, ওইটা কিন্তু আসলে পরীক্ষার আগে রিভিশন দেওয়া সম্ভব না। কেন? একটা বই প্রায় 300, 400, 500 পেজ। তো দেখা যায় প্যাথো, ফার্মা, মাইক্রো মিলে মনে হয় 2টা বই বা 3টা বই। তা আসলে পরীক্ষার আগে যে মানে একদম চাঙ্কের মতো করে যে আমি পড়বো একদম পেইড প্রশ্নগুলা, ওভাবে কিন্তু আসলে ম্যাট্রিক্সে নাই। ম্যাট্রিক্সটা হচ্ছে একটা রেগুলার পড়ার জন্য বই, কিন্তু আমি পরীক্ষার আগে আমার নোট তৈরি করে ফেলছি আর কি, প্যাথো, স্পেশালি প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি। তো তখন আমার সুবিধা হচ্ছে আমি প্যাথোলজি 2 ঘন্টায় রিভিশন দিছি, মাইক্রোবায়োলজি 2 ঘন্টায় রিভিশন দিছি, ফার্মা 2 ঘন্টায় রিভিশন দিছি। তো আমি যদি প্যাথো, ফার্মা, মাইক্রো পরীক্ষার আগের দিনে আমি আগের দিনেই একবার রিভিশন দিয়ে যেতে পারি, তাইলে তো আমার স্টেম গুলা মিস হয় না। আর ওই যে বললাম যে স্টেম মিস না হওয়ার গুরুত্ব কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। মানে ওই যে একটা একটা করে মিস হইতে থাকলেই কিন্তু 30টা কোশ্চেনে 30টা স্টেম ভুল হয়ে গেল, তাহলে কিন্তু 6 মার্কস চলে গেল প্রায়, তাই না? 30টা স্টেম ভুল হইলে কিন্তু 6 মার্কস শেষ। তা 6 মার্কস তো একটা চান্স পাওয়ার মধ্যে ফার্স্ট আর লাস্ট হওয়ার মধ্যে ব্যবধান, তাই না? সুতরাং মানে আমার কাছে মনে হয় যে নোটস তৈরি করে ফেলতে পারলে বেস্ট, নিজের জন্য তৈরি করতে পারলে। আমি নিমোনিক্স টিমোনিক্স দিয়ে প্যাথো, ফার্মা, মাইক্রো আর বায়োকেমটা অত বেশি তৈরি করি নাই, এই 3টা তৈরি করে নিছি। আর ফিজিওলজি গুলো যেমন কিছু নোটস তৈরি করছি অল্প, কারণ ফিজিওলজিটা তো ফাস্ট, তো অত বেশি তৈরি করা যায় না। তবে ফার্স্ট এইডের মধ্যে লিখে লিখে কিছু আমি তৈরি করে নিছি রিভিশন দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যেহেতু মাইক্রোপ্যাথো ফার্মা গুলো কিন্তু একদম অ্যাবসোলুট মুখস্থ, এগুলা কিন্তু পরবর্তীতে যুক্তি দিয়ে মিলানো যায় না, কিন্তু ফিজিওলজিটা কিন্তু আমরা যুক্তি দিয়ে পরে অ্যান্সারটা কিন্তু পরীক্ষার হলেও বের করতে পারি। তো এই জন্য প্যাথো, ফার্মা, মাইক্রোটা আমি নোট করছি আর কি। আর ফিজিওলজিটা কিন্তু 2-3 বার পড়লে কিন্তু পরীক্ষার হলে একটা চিন্তা ভাবনা করে কিন্তু মিলানো সম্ভব, আমার কাছে আর কি এরকম মনে হয়েছে আর কি। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ। যেমন এখন তো ধরেন আমরা যারা 37 বিসিএস এর আছে তারা দেখা যাচ্ছে যে মানে পরীক্ষা কি দিতে পারবো কি পারবো না এরকম একটা দ্বিধায় আছে। তো প্রিপারেশনটা নিচ্ছি বাট মানে ফুল সুইং নিতে পারতেছি না, মানে ফুল সুইং না নিলেও, পার্শিয়ালি নিচ্ছি। কারণ তো এই যে এখন যে প্যাথো নোটসটা যারা তৈরি করলো 37 বিসিএস এর, যদি তার এবার পরীক্ষা না হ্যাঁ, হয়, পরের বছর এটা কাজে লাগবে, তাই না? তার তো লস হবে। ওইটাই ভাই, আমি জিজ্ঞেস করতেছি যে এটা সে যদি সাপোজ হইলো তখন মানে আমাদের 1 বছর 11 মাস। গ্রামে থেকে দেওয়া যায় এরকম সাবজেক্ট কি আছে এমডির? আচ্ছা, এরকম সাবজেক্ট আছে, হচ্ছে বেসিক সাবজেক্ট, অর্থাৎ অ্যানাটমি, ফিজিও, প্যাথো, ফার্মা, মাইক্রো। বেসিক সাবজেক্টটাই যদি আমার গ্রামে 3 মাসের, মানে আমি 3 মাস গ্রামে চাকরি করছি, এখন আমার সামনে এমডি পরীক্ষা পড়লো, আমি দিতে পারবো, এমডি অ্যানাটমি দিতে পারবো, এমডি প্যাথো দিতে পারবো, রাইট? অর্থাৎ বেসিকে দিতে মানে পারবো, ক্লিনিক্যাল কোন সাবজেক্ট নাই? অ্যানেস্থেসিয়া দিতে পারবো। আর কার্ডিওথোরাসিক সার্জারি আগে ছিল, এখন আমি এটা শিওর না যে কার্ডিওথোরাসিক সার্জারিতে পরীক্ষাটা এখনো ওপেন আছে কিনা, তবে অ্যানেস্থেসিয়াতে এখনো আছে। অ্যানেস্থেসিয়া চাইলেই এবার, অ্যানেস্থেসিয়া কি ভাই এমডি প্রিপারেশন? অ্যানেস্থেসিয়া এমএস পরীক্ষা হবে, কিন্তু ডিগ্রিটা হচ্ছে এমডি অ্যানেস্থেসিয়া। মানে পরীক্ষা না না, কিন্তু প্রিপারেশনটা কি?
এমএস প্রিপারেশনটা কি এমডি এমএস এমএস এর প্রিপারেশন? এমএস এর প্রিপারেশনে পরীক্ষা হবে, মানে কোশ্চেনটা পাইতে হবে এমএস এর পেপার, কিন্তু পরীক্ষা ডিগ্রির নাম হচ্ছে এমডিএন, ডিগ্রির নাম হচ্ছে আচ্ছা। এমডিএন। যেমন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনও তাই, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে কিন্তু পরীক্ষা হচ্ছে এমএস এর কোশ্চেনে পরীক্ষা হবে, কিন্তু ডিগ্রির নাম হচ্ছে এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এমএস পরীক্ষা হবে। আর এমএস এর সাথে এটার ডিফারেন্স হচ্ছে ওই যেখানে মেডিসিন বললাম ওখানে সার্জারি প্রশ্ন আসবে, আর অ্যানাটমি একই, আর বাকি প্রশ্ন একই, বাকি সব প্রশ্নই সব ফ্যাকাল্টিতে একই প্রশ্ন। একটু ভিন্ন থাকে আর কি, খুব বেশি ডিফারেন্স থাকে না আর কি, মানে ওই সার্জারি 40টা প্রশ্ন। ধরেন আমিও প্যাথো কিছু নোট করছিলাম, কিন্তু আসলে নোটটা বেসিস হয়ে যাচ্ছে জেনেসিসের শীট, ম্যাট্রিক্স গাইড আর রবিন্স থেকে কিছু। মানে আপনি কি এই দুইটা থেকে আর এক্সট্রা কোনো বই ফলো করছিলেন মানে এগুলা নোট করার সময়, নাকি মানে কোশ্চেন প্রিভিয়াস যে কোশ্চেনে যে সমস্ত স্টেম আসছিল ওই রিলেটেড করে নোট করছেন? মানে আমি কিভাবে নোট করছি, যেমন ইরিভার্সিবল সেল ইনজুরি, রাইট, এইখান থেকে কোন কোন স্টেম গত 5-6-10 বছর আসছে, ওই সব স্টেম আমি ওই ইরিভার্সিবল সেল ইনজুরি নিচে লিখে নিছি। কেন? কারণ আমি ইরিভার্সিবল সেল ইনজুরি যখন রিভিশন দিব আমি সব একদিনে পড়ে ফেলবো, মানে 1 মিনিটে বা 30 সেকেন্ডে পড়ে ফেলবো। অর্থাৎ আমি কোশ্চেন ধরে ধরে নোট করব, আমি টপিক ধরে ধরে নোট করব, যে সেলুলার অ্যাডাপ্টেশন এখান থেকে গত 5 বছরে কি প্রশ্ন আসছে, শেষ। আমি এখানে যে ভ্যাসো কনস্ট্রিকশনের ফ্যাক্টর কোনগুলা, ভ্যাসো ডাইলেটেশনের ফ্যাক্টর কোনগুলা, ভ্যাসকুলার পারমিয়াবিলিটির ফ্যাক্টর কোনগুলা, মানে যতগুলো স্টেম আছে ওই আমার নোটটা যেন সবগুলো স্টেম থাকে এট লিস্ট। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। এবং হচ্ছে যে অনেক স্টেম থাকতে পারে যেটা হয়তো পরীক্ষা আগে আসে নাই, এবার আসতে পারে, লাইক প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন কি, IL-1, 6, 10, TNF আলফা। এখন পরীক্ষায় হয়তো এর আগে 2টা টেস্ট হয়েছে, বাকি 2টা তো আসতেই পারে, এরকম আর। অর্থাৎ পরীক্ষায় কিন্তু কোশ্চেন সবসময় যে রবিনসের চার্ট থেকে অপশন আসবে তা কিন্তু না। যেমন ভাস্কুলার পারমিয়াবিলিটির ফ্যাক্টর রবিনসের চার্টে আছে 3টা, কিন্তু রবিনসের ভিতরে ভিতরে আরো 3টা আছে। এখন আমার কিন্তু নোটে ওই 6টা অপশনই থাকতে হবে, তাইলে আমার স্টেম মিস হবে না, তাইলে আমার স্টেমটা মিস হবে না আর কি। আর মানে লাস্টে কুইক রিভিশনের জন্য খুবই কাজে দেয় নোটস গুলা, নাইলে তখন দেখা যায় যে যখন 6টা ম্যাট্রিক্স থাকে চোখের সামনে তখন মনে হয় যে আর পড়া কি পড়বো আর, কারণ বইগুলা তো অনেক বড়। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো কি? আচ্ছা, প্রশ্ন আছে কোনো? প্রশ্ন না থাকলে আমরা সেশন এন্ড করতে পারি, এবং পরবর্তী সেশন আমি যদি পারি, আল্লাহর মানে যদি তৌফিক দেয়, আমি আবার বলবো। আর আমি অ্যাকচুয়ালি খুব বিজি ছিলাম আর কি, আমি নিজে খুব দৌড়াদৌড়ি থাকার কারণে ওই সেশনটা টাইমলি করতে পারিনি, অ্যারেঞ্জ করতে পারিনি। ভাই খুব ভালো লাগলো ভাই, শুনে খুব ভালো ইনফরমেটিভ ছিল। পড়াইতে আসিনি আমি, জাস্ট এমডি পরীক্ষা কিন্তু পড়ার চেয়ে আমি কি করব এটাই গুরুত্বপূর্ণ বেশি, কারণ এখানে কিন্তু সব প্রশ্নই আমরা জানি, এই প্যাথো ফার্মা মাইক্রো মেডিসিন আমরা সবই পড়ছি। ইভেন এখানকার যে মেডিসিন প্রশ্ন সেটাও কিন্তু এমবিবিএস লেভেলের মেডিসিন প্রশ্ন কিন্তু আসে মোটামুটি, যেমন আসবে অ্যাসাইটিস এর প্রশ্ন আসবে, এটা কিন্তু আমরা মেডিসিনেও পড়ছি, মানে এমবিবিএস এও পড়ছি। সুতরাং এখানে ওই টেকনিকটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যে এখানে পড়া কি পড়বো কিভাবে পড়বো এটা বেশি গুরুত্বপূর্ণ। আমি ওইটা এই জন্য সবার সাথে শেয়ার করতে মানে চাইছি আর কি। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এন্ড করি না? ওকে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই। আল্লাহ হ্যাঁ শম্পা, আনমিউট। ওকে, তা আল্লাহ হাফেজ সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ।